হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট এডু গাইড। তোমাদের সকলকে স্মার্ট এডু গাইড ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের 26শে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা হয়ে গেল। তোমরা অনেকেই আমাকে ফোন করে জানিয়েছো যে তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। বিগত যেসব কনস্টেবলের উপরে ফোকাস করে আমি চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছিলাম, তোমাদেরকে প্রোভাইড করেছিলাম, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে ম্যাক্সিমাম কোশ্চেনে কিন্তু ওখান থেকে চলে এসেছে। তো তোমাদের আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। তোমরা জানিও কমেন্ট বক্সে যে তোমরা কতটা অ্যাটেম্প্ট করতে পেরেছো, সময়ের মধ্যে কভার করতে পেরেছো কিনা, বা তোমাদের ম্যাথস রিজনিংয়ের পোর্শনটাও কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকে দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আজকে এসএসসি এমটিএস এর একটা জেনারেল নলেজের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আলোচনা করব। এই এসএসসি এমটিএস তোমরা প্রত্যেকেই জানো অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। তো অক্টোবরের ফার্স্ট উইক থেকেই সম্ভবত পরীক্ষা শুরু হবে। তো বেশি দেরি আর নেই, তোমরা দেখে নেবে যে তোমাদের পরীক্ষা কবে পড়ছে এসএসসি এমটিএস যারা ফিল আপ করেছো ফর্ম। তো আজকে দেখো, আজকে আমরা এখানে গুরুত্বপূর্ণ 25টা জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। এই জেনারেল নলেজগুলো তোমরা দেখো পরীক্ষার হলে কিন্তু বিভিন্ন শিফটে কিন্তু পেতে পারো। তো দেখো, আজকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা 5 সেকেন্ড করে টাইম বরাদ্দ করেছি। তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য। তোমাদের অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করতে পারো। তো চলো আজকের প্রথম কোশ্চেন দেখে নিই। হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নিয়ারেস্ট টু দ্য ট্রপিক অফ ক্যান্সার? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার নিয়ারেস্টে বা কাছে কোন শহরটি রয়েছে? দেখো, এখানে 4টে শহর রয়েছে। এই 4টে শহরের মধ্যে ট্রপিক অফ ক্যান্সারের পাশে সব থেকে নিয়ারেস্ট সিটি কোনটি? অপশন রয়েছে আগ্রা, দিল্লি, গোয়ালিয়র, ঝাঁসি। তো তোমরা অ্যান্সার করো। তোমরা পারলে অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট বক্সে করতে পারো। তোমাদের 5 সেকেন্ড সময় থাকবে, তারপরে আমি প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করে দেব। চলো, সময় শুরু এখন। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ঝাঁসি। ঝাঁসি হয়ে যাবে এটার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন কেরালা, তামিলনাড়ু, লিটিল আন্দামান না গ্রেট নিকোবর? চলো, সময় শুরু করছি এখন। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে গ্রেট নিকোবর। সাউদার্ন মোস্ট পয়েন্টটা গ্রেট নিকোবরে অবস্থিত। এবং এই সাউদার্ন মোস্ট পয়েন্ট আমাদের কি রয়েছে না, সাউদার্ন মোস্ট পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তোমরা এটা আশা করি প্রত্যেকেই জানো। যদি না জানা থাকে অবশ্যই খাতায় নোট ডাউন করতে পারো। এই ইন্দিরা পয়েন্ট অনেক পরীক্ষাতে এসেছে। এটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট, একদম দক্ষিণতম বিন্দু এটাকে বলা হয়। এবং এটা অবস্থিত হচ্ছে গ্রেট নিকোবরে। যেটা আমাদের কোশ্চেন ছিল যে এটা কোথায় অবস্থান করছে, এটা অবস্থান হচ্ছে গ্রেট নিকোবর। তো পরের প্রশ্ন দেখব, রেসপেক্ট ফর দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যানথেম ইজ? আমাদের যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে যে আমরা সম্মান জানাই, যে রেসপেক্ট করি, সেটা আমাদের প্রত্যেকের কি কর্তব্য না অধিকার, সেটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। দেখো, অপশনগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইট অফ এভরি সিটিজেন, ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি না অর্ডিনারি ডিউটি অফ এভরি সিটিজেন? তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে ফান্ডামেন্টাল ডিউটি অফ এভরি সিটিজেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকের মৌলিক কর্তব্য। আমরা ভারতবাসী হয়ে আমাদের প্রত্যেকের মৌলিক কর্তব্য যে আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো। এবং তোমরা প্রত্যেকেই জানো এই যে আর্টিকেল যেটা রয়েছে 51A, যেটা ফান্ডামেন্টাল ডিউটিজের আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যেই এটা বলা রয়েছে যে ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যানথেমকে আমাদের অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। তো চলো পরের কোশ্চেন দেখে নেব, 4 নম্বর প্রশ্ন।
Which of the following is the regulator of the credit rating agency in India? ক্রেডিট রেটিং এজেন্সি ভারতবর্ষে যেটা রয়েছে সেটাকে রেগুলেট করে কে? অপশন দেখো চারটে রয়েছে, আরবিআই, এসবিআই, সিডবি না সেবি। তো দেখো এটার সঠিক অ্যান্সার তোমরা জানলে অবশ্যই করো, আমি সময় শুরু করে দিয়েছি। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে সেবি। সেবির ফুল ফর্ম যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তোমরা এটা জেনে রাখো, দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সেবির ফুল ফর্ম। তাহলে সেবি যদি বলা হয় তোমাকে কত সালে এটা তৈরি হয়েছিল, তুমি মনে রাখবে এটা, সরি, এটা 12 এপ্রিল 1992, 1992 সালের 12 এপ্রিল এই সেবি কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে। তো চলো এবার পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখে নেব। হুইচ টু প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম হ্যাভ নো স্যাটেলাইট? দুটো প্ল্যানেট রয়েছে এবং সেই সোলার সিস্টেমে দুটো প্ল্যানেট রয়েছে যাদের কোনো স্যাটেলাইট বা উপগ্রহ নেই। তাহলে কোন দুটো প্ল্যানেট বা কোন দুটো গ্রহ তোমাদের, এটাই হচ্ছে প্রশ্ন। এটা অ্যান্সার দেখো, মার্কারি ভেনাস, ভেনাস মার্স, মার্কারি মার্স না ভেনাস নেপচুন। দেখো এটা সঠিক অ্যান্সার হবে মার্কারি ভেনাস। মার্কারি এবং ভেনাসের কিন্তু কোনো রকম স্যাটেলাইট নেই, বোঝা গেল? তো চলো পরের প্রশ্ন দেখে নেব। মহেঞ্জোদারো ইজ অলসো নোন অ্যাজ, মহেঞ্জোদারোকে কি বলা হয়ে থাকে? মাউন্ট অফ দ্য গ্রেট, মাউন্ট অফ দ্য সার্ভাইভার, মাউন্ট অফ দ্য লিভিং না মাউন্ট অফ দ্য ডেড? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে মাউন্ট অফ দ্য ডেড। মানে কি না, মৃতের স্তূপ, আমরা বাংলায় যেটাকে বলে থাকি সেটা হচ্ছে মৃতের স্তূপ, মাউন্ট অফ দ্য ডেড। এই মহেঞ্জোদারো থেকে অনেক কোশ্চেন আসে। এই মহেঞ্জোদারো তোমরা জেনে রাখবে যে এটা ডিসকভার হয়েছিল 1922 সালে, এবং যিনি ডিসকভার্ড করেছিলেন তিনি হচ্ছেন R.D. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি। আমি সংক্ষেপে R.D. ব্যানার্জি লিখে দিলাম এবং তোমরা এই সালটা মনে রাখবে, সেটা হচ্ছে 1922, 1922। এবার পরের প্রশ্ন দেখব। ফিনান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন কে অ্যাপয়েন্ট করে থাকে? তো চলো সময় শুরু করছি। তো দেখো সময় অলরেডি শেষ হয়ে গেছে। তো এটা সঠিক অ্যান্সার আমরা দেখে নেব। এটা সঠিক অ্যান্সার হচ্ছে প্রেসিডেন্ট, বোঝা গেল? এটা সঠিক অ্যান্সার হবে প্রেসিডেন্ট, অপশন বি হয়ে যাবে এটার সঠিক উত্তর। তোমাকে যদি বলা হয় যে ফিনান্স কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল, তখন তুমি যেটা বলবে সেটা হচ্ছে 1951 সালের 22 নভেম্বর। 1951 সালের 22 নভেম্বর ফিনান্স কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। তোমাদের এই যে কনস্টেবল পরীক্ষা ছিল সেখানে কিন্তু একটা কোশ্চেন এসেছিল যে প্ল্যানিং কমিশন কবে প্রতিষ্ঠা হয়েছিল। তো প্ল্যানিং কমিশনের পাশাপাশি এই ফিনান্স কমিশনও কিন্তু আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসেছে। আর একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে এই ফিনান্স কমিশন থেকে, সেটা হলো যে ফিনান্স কমিশনের আর্টিকেলটা কত? তো তোমরা জেনে রাখবে এটা হচ্ছে আর্টিকেল 280, 280 হচ্ছে ফিনান্স কমিশনের আর্টিকেল। তাহলে এখান থেকে আমরা দুটো তথ্য মনে রাখবো, যে ফিনান্স কমিশনের আর্টিকেল 280 এবং যেটা তৈরি হচ্ছে ফিনান্স কমিশন, প্রতিষ্ঠা হচ্ছে, সেটা হচ্ছে 1951 সালের 22 নভেম্বর।
এই দুটো তথ্য আমাদের মনে রাখতে হবে এবং আমাদের যে প্রশ্নটা ছিল যে ফিনান্স কমিশন অ্যাপয়েন্ট করছে, যিনি করছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। বোঝা গেল? তো চলো পরের প্রশ্ন দেখে নেব। দ্য হাইলি পপুলেটেড সিটি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে হাইলি পপুলেটেড সিটি কোনটি? দেখো এটা কিন্তু এসএসসি এমটিএস 2014 সালে এসেছিল এই কোশ্চেনটা। তো যেটা সঠিক অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো সঠিক অ্যান্সার। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে মুম্বাই। মুম্বাই হচ্ছে হাইলি পপুলেটেড সিটি ইন ইন্ডিয়া। এবার দেখো যে প্রশ্নটা রয়েছে সেটা এসএসসি এমটিএস 2011 সালে এই কোশ্চেনটা এসেছিল এবং কোশ্চেনটা হচ্ছে দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো চলো সময় শুরু করছি। তো দেখে নাও এটা অ্যান্সার হবে লখনৌ। লখনৌতে অবস্থিত দ্য সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট। এবার পরের প্রশ্ন দেখে নেব। ওজোন লেয়ার ইজ প্রেজেন্ট ইন। ওজোন লেয়ার কোন স্তরে থাকে? এটাও দেখো এসএসসি এমটিএস 2011 সালের একটি প্রশ্ন। তো চলো তোমরা অ্যান্সার করো ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না এক্সোস্ফিয়ার। তো দেখো সময় অলরেডি শেষ হয়ে গেছে। তো আমরা যে অ্যান্সারটা এখান থেকে করব সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। তো চলো এবার 11 নম্বর প্রশ্ন। হু হ্যাজ বিন কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। এটা দেখো এসএসসি এমটিএস 2014 সালে পড়েছিল এবং এই পরীক্ষাটা শুধু এই কোশ্চেনটা শুধুমাত্র যে এমটিএস বলে নয়, বিগত ডাব্লিউবিসিএস পরীক্ষা থেকে শুরু করে সেন্ট্রাল স্টেট প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই প্রশ্ন পড়তে দেখা গেছে। তো তোমরা দেখবে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় আমাদের কম্পিটিটিভ, সেই পরীক্ষাতে দেখবে এই ইতিহাস থেকে এই প্রশ্নটা কিন্তু খুবই কমন প্রশ্ন যে নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়। তাহলে দেখো এটার অ্যান্সার যেটা হবে, চারটে অপশন এখানে রয়েছে: সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, চন্দ্রগুপ্ত টু না কুমারগুপ্ত। তো চলো তোমরা এটা আশা করি প্রত্যেকেই পারবে। আমি সময় শুরু করলাম। তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। তো এই নেপোলিয়ন অফ ইন্ডিয়া সমুদ্রগুপ্তকে যিনি বলছেন তিনি হচ্ছেন ভিনসেন্ট স্মিথ। বোঝা গেল? ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলছেন। এবার দেখে নেব পরের প্রশ্ন। হু পাস্ট দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট। ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কে পাস্ট করছেন? এটাও দেখো এসএসসি এমটিএস 2014 সালের একটি কোশ্চেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এসএসসি এমটিএস এর জেনারেল নলেজ থেকে কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন কখনোই কিন্তু থাকে না। তো তোমাদের এই জেনারেল নলেজের এই ধরনের প্রশ্নপত্র তুমি যদি এমটিএস এর পরীক্ষার জন্য দেখে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকেই প্রশ্ন পাবে। এবং তোমাদের যেটা আরেকটু দেখতে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা দেখেছি যে বিগত বছরের এসএসসি পরীক্ষাগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটাই থাকছে এবং সেগুলো প্রায় কারেন্ট টপিক থেকেই কিন্তু তুলে দেয়। তো তোমরা কারেন্ট টপিকের উপরে একটু বেশি নজর দাও আর এই ধরনের জিকেগুলো আমাদের ক্লাসে দেখতে থাকো। আমরা প্রত্যেকটা সেট 1 সেট 2 করে পরপর সেট আমরা নিয়ে আসবো, প্র্যাকটিস সেট। বিভিন্ন ভিডিও আমরা আপলোড করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো। তো চলো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে করো। লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড মিন্টো না লর্ড রিপন? তো দেখো এটা সঠিক অ্যান্সার যেটা হবে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, সেটা হচ্ছে লর্ড কার্জন। অপশন বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। তোমাকে যদি বলা হয় যে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট কবে হয়েছিল তাহলে তুমি যেটা বলবে সেটা হচ্ছে 1904 সালে। বোঝা গেল? তো চলো পরের প্রশ্ন এবার দেখে নেব। দ্য আউটার মোস্ট লেয়ার অফ সান ইজ কল্ড। এই সূর্যের আউটার মোস্ট লেয়ার, এটা যদি সূর্য হয়, এই সূর্যের আউটার মোস্ট লেয়ারটাকে কি বলা হয়? তো দেখো কনভেকশন জোন,
ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার না করোনা? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, করোনা। সূর্যের আউটার মোস্ট লেয়ারকে বলা হয় করোনা। এবার পরের প্রশ্ন দেখে নেব, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিং দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট? পার্লামেন্ট বা সংসদের সদস্য হতে গেলে আমাদের ন্যূনতম কত বয়স প্রয়োজন, এটাই কিন্তু আমাদের জানতে চেয়েছে। তোমরা এটা হয়তো প্রত্যেকেই জানো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করতে পারো। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে ন্যূনতম বলেছে, ন্যূনতম মানে যেহেতু 25 বছর, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা নিয়ে গঠিত, তাই লোকসভা সদস্য হতে গেলে অবশ্যই কিন্তু 25 বছর বয়স হলে আমরা কিন্তু লোকসভার ভোটে কিন্তু লড়তে পারবো। তাহলে লোকসভার একজন সদস্য হতে গেলে অবশ্য 25 বছর বয়স প্রয়োজন। দেখো 35 বছর এখানে বয়স রয়েছে, এই 35 বছর তোমাকে যদি বলা হয় ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রেসিডেন্ট, এদের ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর, এবং 30 বছর দেখো এটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে, রাজ্যসভার যারা মেম্বার তাদের ক্ষেত্রে 30 বছর। ঠিক আছে, তো চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। দ্য টাইম গ্যাপ বিটুইন টু সেশন অফ দ্য পার্লামেন্ট শুড নট এক্সিড। আমাদের এই পার্লামেন্টে 3টে সেশন হয়ে থাকে, একটা হচ্ছে বাজেট সেশন, একটা হচ্ছে মনসুন সেশন, আর একটা হচ্ছে উইন্টার সেশন। তো এই 3টে সেশন, ধরো এই বাজেট সেশন এবং মনসুন সেশনের মধ্যে টাইম গ্যাপটা ম্যাক্সিমাম কত দিন বা কত মাস হতে পারে, এটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। তো চলো সময় শুরু করছি। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে 6 মাস। ধরো বাজেট সেশন আজকে কমপ্লিট হলো পার্লামেন্টে, আজকে থেকে ঠিক 6 মাসের মধ্যেই কিন্তু তোমাকে আর একটা সেশন অবশ্যই করতে হবে, বা আর একটা সেশন অবশ্যই কল করতে হবে। তাহলে ম্যাক্সিমাম টাইমটা হচ্ছে আমাদের 6 মাস। দুটো সেশনের মধ্যে যে টাইম গ্যাপ সেটা হচ্ছে 6 মান্থ। এবার পরের প্রশ্ন দেখব, নাগটিব্বা অ্যান্ড মহাভারত রেঞ্জ আর ইনক্লুডেড ইন। নাগটিব্বা এবং মহাভারত রেঞ্জ ইনক্লুডেড ইন সাব হিমালয়া, ট্রান্স হিমালয়া, গ্রেটার হিমালয়া না লেজার হিমালয়া? তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে লেজার হিমালয়া। এই লেজার হিমালয়াতে রয়েছে নাগটিব্বা এবং এই মহাভারত রেঞ্জ। এবার পরের প্রশ্ন দেখব, হুইচ হিল স্টেশন ইজ কল্ড অ্যাজ দ্য কুইন অফ দ্য সাতপুরা? কোন হিল স্টেশনকে বলা হয় কুইন অফ দ্য সাতপুরা? দেখো পাঁচমারি, নীলগিরি, মহেন্দ্রগিরি না কার্ডামাম? সময় শুরু করে দিয়েছি, তোমরা অ্যান্সার করতে পারো। তো দেখো এটা সঠিক অ্যান্সার হবে পাঁচমারি। এই পাঁচমারিকে বলা হয়ে থাকে কুইন অফ দ্য সাতপুরা। কুইন অফ দ্য সাতপুরা পাঁচমারিকে বলা হয়ে থাকে। এবার পরের প্রশ্ন দেখে নেব, দ্য সিটি অফ আগ্রা ওয়াজ ফাউন্ডেড ইন 1504 বাই। 1504 সালে আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেছিল, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তো চলো এটা হয়তো প্রত্যেকেই পারবে। রানা সংঘ, ইব্রাহিম লোধি, ফিরোজ তুগলক না সিকান্দার লোধি? তো দেখো এটা লোধি বংশের সুলতান সিকান্দার লোধি এই সিটি অফ আগ্রাটা করেছিল, আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিল, যেটা 1504 সালে। তাহলে আমাদের অ্যান্সার যেটা হলো সেটা হচ্ছে সিকান্দার লোধি। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বিকাম দ্য মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট? ব্রিটিশ পার্লামেন্টে ভারতের প্রথম সদস্য বা নির্বাচিত সদস্য, তুমি বলতে পারো যে প্রথম নির্বাচিত সদস্য কে ছিলেন? বদরুদ্দিন তোয়াবজি, ডাব্লিউসি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, ডি ওয়াচা না দাদাভাই নৌরোজি? তো চলো সময় শুরু করলাম, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার করো। তো দেখো এটা সঠিক অ্যান্সার দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি হয়ে যাবে এটার সঠিক উত্তর।
এবার দেখে নেব, দেখো পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এম্পাওয়ার্ড টু এস্টাবলিশড ইন্টারস্টেট কাউন্সিল আন্ডার আর্টিকেল 263 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তাহলে আমাদের ভারতের সংবিধানে 263 নম্বর আর্টিকেল কি বলা রয়েছে? না, ভারতীয় সংবিধানে 263 নম্বর আর্টিকেলে বলা রয়েছে যে ইন্টার স্টেট কাউন্সিল। বোঝা গেল? এই ইন্টার স্টেট কাউন্সিল, এই কোশ্চেনটা এবারে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডাব্লিউবিসিএস 2021-এ যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেল, এই সেম কোশ্চেনটা কিন্তু ছিল। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছে যে ইন্টার স্টেট কাউন্সিল কে এস্টাবলিশড করে? পার্লামেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো দেখো, এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে ইন্টার স্টেট কাউন্সিল এস্টাবলিশড করছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং আমাদের আর্টিকেল যেটা রয়েছে সেটা হচ্ছে 263। বোঝা গেল? তো চলো পরের প্রশ্ন দেখে নেব। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? দেখো, এটা এসএসসি গ্র্যাজুয়েট লেভেল 2017 সালের একটি প্রশ্ন আমি এখানে তুলে দিয়েছি। তো বলা রয়েছে যে কোন অ্যামেন্ডমেন্টটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? 7th অ্যামেন্ডমেন্ট, 42nd অ্যামেন্ডমেন্ট, 44th অ্যামেন্ডমেন্ট, না 74th অ্যামেন্ডমেন্ট? আমি সময় শুরু করলাম। তো দেখো, এটা সঠিক অ্যান্সার যেটা হবে 42nd অ্যামেন্ডমেন্ট। এটা কবে হয়েছিল? না 1976-এ, 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট, এবং এই 42nd অ্যামেন্ডমেন্টকেই বলা হয়ে থাকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। The concept of rule of law in is a special feature of constitutional system of। এই যে রুল অফ ল, এটা দেখতে পাচ্ছ, এই রুল অফ ল কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। দেখো, অপশন 4টে দেখে নাও, ব্রিটেন, ইউএসএ, ফ্রান্স, এবং লাস্ট ওয়ান সুইজারল্যান্ড। আমি সময় শুরু করে দিয়েছি, তোমরা জানা থাকলে অবশ্যই অ্যান্সার জানাতে পারো। তো এটা দেখো, সঠিক অ্যান্সার হবে ব্রিটেন। রুল অফ ল কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন যেটা দেখে নেব, দ্য ইমেজ ফর্মড বাই এ প্লেন মিরর ইজ। আমাদের যে প্লেন মিরর বা সমতল দর্পণ আছে, সেই প্লেন মিরর বা সমতল দর্পণে কেমন ইমেজ তৈরি হয়? রিয়েল অ্যান্ড ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ইনভার্টেড, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, না রিয়েল অ্যান্ড ইনভার্টেড? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। আমাদের প্লেন মিরর বা সমতল দর্পণে যে ছবিটা বা যে প্রতিচ্ছবি আমাদের তৈরি হয় সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। এবার পরের প্রশ্ন দেখে নেব, স্যার সিভি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক। তার কোন কাজের জন্য সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিল? দেখো, এই কোশ্চেনটাও এসএসসি গ্র্যাজুয়েট লেভেলের একটি কোশ্চেন 2014 সালের। তো আমরা অপশনগুলো একটু দেখে নিই। অপশনে রয়েছে লাইট স্ক্যাটারিং, রেডিও অ্যাক্টিভিটি, ক্রায়োজেনিক, না সোনোমিটার। আমি সময় শুরু করছি, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও অ্যান্সার কি হতে চলেছে। তো দেখো, সঠিক অ্যান্সার হবে লাইট স্ক্যাটারিং। এই লাইট স্ক্যাটারিং জন্য সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন, যেটাকে বলা হয়ে থাকে রমন এফেক্ট। রমন এফেক্ট আবিষ্কারের জন্যই কিন্তু সিভি রমন নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার আজকের শেষ প্রশ্ন, আমাদের 25 নম্বর প্রশ্ন দেখে নেব। আমরা প্রত্যেক দিন 25 কোশ্চেন নিয়ে এক একটা সেট বানিয়ে তোমাদের এরকম শর্ট ভিডিও আমরা তোমাদের প্রোভাইড করব। তোমরা এখান থেকে যদি রেগুলার বেসিসে এই ভিডিওগুলো দেখো, তোমাদের অনেকটাই কিন্তু হেল্প হবে পরীক্ষার হলে। তো তোমরা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছো, তো আজকের শেষ কোশ্চেন,
দ্য নাগার্জুন সাগর প্রজেক্ট ইজ লোকেটেড অন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার? নাগার্জুন সাগর প্রজেক্টটা কোন নদীর ধারে বা কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীতে অবস্থিত? তোমরা প্রত্যেকেই জানো এখানে অপশন রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং মহানদী। আমি সময় শুরু করছি, তবে তোমরা এই অ্যান্সারটা আশা রাখবো প্রত্যেকেই জানো। তো দেখো, এরা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কৃষ্ণা। কৃষ্ণা নদীর তীরে বা কৃষ্ণা নদীতে এই নাগার্জুন সাগর প্রজেক্ট কিন্তু অবস্থিত। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হলে বেল আইকনটি প্রেস করে রাখো। চ্যানেলে নতুন ভিডিও আসলেই তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তোমরা জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। সেখানে গুরুত্বপূর্ণ আমি আপডেট দিয়ে থাকি। সেখানে তোমরা এই ক্লাস মেটেরিয়াল, সেখানে বিভিন্ন কুইজ টেস্ট আমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু করিয়ে থাকি। তো তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এছাড়াও তোমরা টেলিগ্রামের যে সার্চ বার রয়েছে সেখানে গিয়ে আমাদের চ্যানেলের নাম স্মার্ট এডু গাইড লিখবে এবং স্মার্ট এডু গাইড লেখার পরে দেখবে এই যে এই লোগোটা এখানে দেখতে পাচ্ছ, এই লোগো দিয়েই আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা রয়েছে। তো তোমরা সেখান থেকে ডিরেক্ট কিন্তু চ্যানেলে যোগ দিতে পারবে। বোঝা গেল? তো চলো, সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামী সেট 2 ভিডিওতে। আমরা এমটিএস এর সেট 2 পরবর্তী ভিডিও নিয়ে আসছি। তো তোমাদের একটু উপকার হলে আমাদের সেটাই হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি, এবং তোমাদের ভালো লাগলে সেটাই হচ্ছে আমাদের কাছে ভালো লাগা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ।